নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। সামনেই তোমাদের এক্সাম, কিন্তু তুমি কি রেডি? তোমার প্রিপারেশন কি ঠিকঠাক হচ্ছে, নাকি তুমি কোথাও ল্যাক করছো? তুমি কি পারবে এই এক্সামটি ক্র্যাক করতে, কোয়ালিফাই করতে? দেখো, এইসব প্রশ্নের যদি তুমি উত্তর জানতে চাও যে তোমার প্রিপারেশন কোন স্তরে রয়েছে, তাহলে তোমাকে আজকে আমার এই মক টেস্টটি দিতে হবে, যেটি ফুল সিলেবাসের উপর তৈরি করা হয়েছে। বর্তমান এক্সাম প্যাটার্নের উপর 60 এমসিকিউজ আমি নিয়ে এসেছি, সব ধরনের এমসিকিউজ বিগত বছরের প্রশ্নগুলো দেখার পর মডারেট স্ট্যান্ডার্ড সব মিশিয়ে সব ধরনের এমসিকিউজ এখানে রয়েছে। এই প্র্যাকটিস সেটটি বা এই মক টেস্টটি যদি তুমি ধৈর্য ধরে পেশেন্স নিয়ে একটু পুরোটা দিয়ে দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কোন স্তরে পৌঁছেছে। দেখো, আমার সাথে এই 60 এমসিকিউজ তোমরা দাও, তাহলে দেখতে পাবে তুমি যে তোমার আর কোথায় কিভাবে তোমাকে আরো ডেভেলপ করতে হবে। তুমি আমাকে অবশ্যই জানিও যে তুমি কত পাচ্ছ। আর যদি ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার ভিডিও সেকশনে যাও, বিভিন্ন ধরনের ভিডিওস রয়েছে, আগামী দিনেও আমি নিয়ে আসবো। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। দেখো, এই যে 60 এমসিকিউজ, এই এমসিকিউজ গুলো অ্যাকচুয়ালি বিভিন্ন সেকশন থেকে নেওয়া হয়েছে। তো চলো শুরু করছি। দেখো, তার আগে বলে নিই, যদি তোমাদের আমাকে কিছু বলার থাকে তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে যাবে, সেখানে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে, সেই ইমেলে গিয়ে আমাকে অবশ্যই মেল করবে যদি তোমার কিছু জানার থাকে, বলার থাকে। আমি বলে দিচ্ছি ইমেল আইডিটা, literature@gmail.com। তো চলো শুরু করছি। দেখো, আমাকে অবশ্যই জানিও যে কত পাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা, এইবারে বলি, আমি একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে? 60টি প্রশ্ন রয়েছে। দেখো, what kind of tree is mentioned near Wilson's cottage? অলিভ, অরেঞ্জ, অলিয়েন্ডার, লেমন। তাহলে দেখো, কোন ধরনের গাছের বা কোন গাছের কথা বলা হয়েছে? লোটাস ইটার থেকে নেওয়া হয়েছে, বলো। আনসার হচ্ছে অলিয়েন্ডার। হোয়াট পোয়েটিক ফর্ম ডাজ দ্য পোয়েম আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল ফলো? তাহলে এই যে কবিতাটি, যেটি তোমাদের সিলেবাসে রয়েছে, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, এর মধ্যে কোন ধরনের পোয়েটিক ফর্ম দেখা যায়? এলিজি উইথ ইররেগুলার স্ট্যান্ডার্স, সনেট উইথ অক্টেভ অ্যান্ড সেস্টেট, ব্যালাড উইথ অল্টারনেট রাইম, লিরিক উইথ সিম্পল কোয়াট্রেন্টস। বলো। ইয়েস, লিরিক উইথ simple quatrains. Question number 3. Shelley's tone throughout the poem Ode to the West Wind is best described as? Ode to the West Wind, যেটি শেলির লেখা, এই কবিতাটিতে পুরো কবিতাটি জুড়ে কি ধরনের টোন পাওয়া যায়? দেখো, মকিং, মিস্টিক্যাল অ্যান্ড আনপ্রেডিক্টেবল, রেভারেন্ট, আইরনিক অ্যান্ড অ্যাপাথেটিক, লিরিক্যাল, রেভলিউশনারি অ্যান্ড ডেসপেয়ারিং, ডাইডেক্টিক, ডিট্যাচড অ্যান্ড উইমসিক্যাল। বলো, পুরো কবিতাটি পড়ার পর তোমাদের কোন ধরনের টোন তোমরা পেয়েছো, মনে হয়েছে তোমাদের? বলো। সোজা, দেখো, টোন এটিই হবে, লিরিক্যাল, রেভলিউশনারি অ্যান্ড ডেসপেয়ারিং। কারণ ওই ক্ষেত্রে এই কবিতাটিতে আমরা দেখেছি যে পার্সোনাল ডেসপন্ডেন্সি রয়েছে। Which phrase in she dwelt among the untrodden ways best symbolizes Lucy's quiet beauty? She dwelt among the untrodden ways যখন পড়বে, তার মধ্যে এই যে যতগুলো ফ্রেজ রয়েছে, এখানে কোন ফ্রেজটি লুসির কোয়াইট বিউটিকে সব থেকে ভালোভাবে প্রকাশ করছে? বেস্ট সিম্বলাইজেস। ওকে, a maid whom there were none to praise, she dwelt among the untrodden ways, a violet by a mossy stone, she is in her grave। বলো, এই চারটির মধ্যে কোনটিতে বেস্ট সিম্বলাইজ করছে লুসির কোয়াইট বিউটি? বলো। পারবে? বলো, সোজা বলো। ইয়েস, a violet by a mossy stone. Next, what line from the play best exemplifies Marlowe's mistaken perception of Miss Hardcastle's class? বুঝতেই পারছো, এটি সিস্টুস্টু কঙ্কার থেকে নেওয়া হয়েছে, মার্লো রয়েছে, হার্ডক্যাসেল রয়েছে। তো বলছেন যে এই যে যতগুলো রয়েছে, এই লাইনগুলোর মধ্যে কোন লাইনটি সব থেকে ভালো বোঝাচ্ছে মার্লোকে যে সে মিস্টেকেন পারসেপশন তার হয়েছে কার প্রতি বা কাকে দেখে? মিস হার্ডক্যাসেলের ক্লাসকে দেখে বা মিস হার্ডক্যাসেলের ক্লাসের প্রতি। ঠিক আছে, দেখো, I wanted, I vowed, child, you are vastly handsome. নাকি did your honor call pipes and tobacco for the angel?
Why, one would think, child, you kept the bar before you were born. চলো একটু উপরে করা যাক। I can't but laugh to think what time they all have for minding their walk. What time they all have for minding their walk. বলো এই চারটি লাইন পড়ার পর কোন লাইনটি থেকে বা কোন লাইনটি পড়ে তোমরা বুঝতে পারছো যে মার্লোজ মিস্টেকেন পারসেপশন অফ মিস হার্টক্যাসেলস ক্লাস, মিস হার্টক্যাসেলের ক্লাস নিয়ে তার মিস্টেকেন পারসেপশন বা ধারণা হয়েছিল? সিম্পল আনসার সি। Why, one would think, child, you kept the bar. Okay, দেখো এই ওয়ার্ডটি পড়ার পরই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, what does the doctor use to judge Falder's condition? তাহলে ডক্টর কিভাবে বুঝতো যে ফল্ডারের কন্ডিশন? ওকে, কিভাবে বুঝতো? his mental clarity and speech, his behavior and appearance, his weight and eating habits, his records and written answers. কি দেখে ডক্টর বুঝতে পারত বা কিভাবে জাজ করতেন তিনি? কোনটি হবে বলো? বুঝতে পারছো, জাস্টিস থেকে নেওয়া হয়েছে। হিজ ওয়েট অ্যান্ড ইটিং হ্যাবিটস। হোয়াট কন্ট্রাস্ট ডাজ দ্য স্টোরি ড্রিম চিলড্রেন মেক বিটুইন ড্রিম অ্যান্ড রিয়েলিটি? তাহলে দেখো কি ধরনের কন্ট্রাস্ট ড্রিম চিলড্রেনে আমরা দেখতে পাবো ড্রিম এবং রিয়েলিটির মধ্যে। কোন ধরনের হোয়াট কন্ট্রাস্ট ডাজ দ্য স্টোরি মেক, এই স্টোরিটি কি ধরনের কন্ট্রাস্ট দেখিয়েছেন বা দেখিয়েছে অ্যাকচুয়ালি ড্রিম এবং রিয়েলিটির মধ্যে? ড্রিমস আর লজিক্যাল, রিয়েলিটি ইজ chaotic. Dreams are painful, reality is numb. Dreams hold truth, reality holds loss. Dreams are illusions, reality is stable. বলো কোনটি হবে চারটির মধ্যে? খুব লজিক্যাল আনসার, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তোমাকে চুজ করতে হবে এই অপশনস গুলোর মধ্যে। দেখো ড্রিমস আর ইলিউশনস, রিয়েলিটি ইজ স্টেবল। বাকি আদার্স যে অপশনগুলো রয়েছে টু সাম এক্সটেন্ট মনে হতে পারে যে এটি হতে পারে ওটি হতে পারে, বাট না, এটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তোমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চুজ করতে হবে। হতে পারে যে আরেকটি অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে, বাট তোমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চুজ করতে হবে। দেখো why bird clouds bloom the soft dying day from wood to autumn contains, দেখো তাহলে এই লাইনের মধ্যে কি রয়েছে? alliteration and paradox, simile and hyperbole, personification and synesthesia, irony and metonymy. বলো কি রয়েছে? বার্ড ক্লাউডস ব্লুম। খুব সিম্পল, আশা করি পেরে গেছো। ইয়েস, পারসনিফিকেশন অ্যান্ড সিনেস্থেসিয়া। দেখো এখানে বোঝাই যাচ্ছে, দেখো বার্ড ক্লাউডস ব্লুম দ্য সফট ডাইং ডে, তো এই যে ফ্রেজ গুলো দেখেই বোঝা যাচ্ছে এখানে পারসনিফাই করা হয়েছে। What example does he give for expressions worth recording in a notebook? Principles of good writing থেকে নেওয়া হয়েছে, বুঝতেই পারছো। তো দেখো কি এক্সাম্পল তিনি দিয়েছেন। Indigo twilight, relax into delicious indolence, stand firm and shout, jump high with joy. Textual words, টেক্সট থেকে নেওয়া। টেক্সট গুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, প্রত্যেকটি টেক্সট বার 4, 5, 6, 7, 8 বার করে পড়তে হবে মিনিমাম। কি হবে আনসার বলো? আনসার হচ্ছে বি, টেক্সচুয়াল লাইন। ওকে, মানে টেক্সচুয়াল ফ্রেজ আর কি, টেক্সট থেকেই নেওয়া। বি হবে আনসার। রিল্যাক্স ইনটু ডিলিশিয়াস ইন্ডোলেন্স। অ্যাকর্ডিং টু মিস হার্টকার্সেল, ওয়াইন ফ্রম হুইচ কান্ট্রি ইজ নট সোল্ড ইন দ্য হাউস? মিস হার্টকার্সেল বলেছিলেন যে এই কান্ট্রির ওয়াইন আমরা বা এই কান্ট্রির ওয়াইন বিক্রি করা হয় না, দেওয়া হয় না। ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, কি হবে বলো? কোন দেশের ওয়াইনের কথা বলেছিলেন মিস হার্টকার্সেল? আনসার হচ্ছে ফ্রান্স। The metaphor of the soul, a long cramped scroll, contextually suggests liberation through artistic inspiration, spiritual clarity through sensual experience, release from inner repression during the ride, a symbolic death of desire. Actually, এটা এখানে লিখে দিলে ভালো হতো, যে বুঝতে হয়তো তোমাদের একটু সমস্যা হচ্ছে যে এটি কোথা থেকে নেওয়া হয়েছে। এটি লাস্ট রাইড টুগেদার থেকে নেওয়া হয়েছে। ওকে, তাহলে এই যে মেটাফার লং ক্র্যাম্পড স্ক্রল, এটি কি সাজেস্ট করছে? কনটেক্সচুয়ালি। ওকে, বলো কি হবে এই চারটির মধ্যে? কনটেক্সচুয়ালি, আবার বলছি কনটেক্সচুয়ালি, সেই পরিস্থিতিতে।
ইয়েস, আনসার হচ্ছে সি, রিলিজ ফ্রম ইনার রিপ্রেশন ডিউরিং দ্য রাইড। মনে যে চাপা ভাব তার রিলিজ। ওকে, বাকি তোমাদের মনে হতে পারে, বাট আমি আবার বলছি কনটেক্সচুয়ালি। হোয়াট লিটারি ডিভাইস ইজ মোস্ট প্রমিনেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য গিফট অফ দ্য ম্যাজাই? যখন তোমরা এইটি পড়ছো, হ্যাঁ, এই স্টোরিটি পড়ছো, তার লাস্টে গিয়ে কোন ধরনের ডিভাইস প্রমিনেন্ট ওয়েতে দেখা গিয়েছে? ফোরশ্যাডোয়িং, আইরনি, অ্যালিগারি, হাইপারবলি। বলো। কি হবে? আনসার হচ্ছে আইরনি। দেখো, তোমাদের কারো কারো মনে হতে পারে যে অ্যালিগরিক্যাল একটি মেসেজ আছে। এই ক্ষেত্রে সব থেকে বেস্ট প্রমিনেন্ট বা মোস্ট প্রমিনেন্ট হতে পারে আইরনি। কেন? দেখো, জিম এবং ডেলা, তাদের সব থেকে মূল্যবান জিনিসটি তাদের কাছে এখন নেই, এবং তাদের একে অপরের জন্য তারা যে গিফটটি নিয়ে এসেছিল সেইগুলো তাদের কাছে ইউজলেস। তাদের কাছে ইউজলেস, এই সেন্সে আইরনি। In strange fits of passion have I known, what natural object does the speaker focus on during his ride? এই যে strange fits of passion have I known, এইটিতে কোন ন্যাচারাল অবজেক্টের, দেখো, what natural object does the speaker focus on? স্পিকার ফোকাস করেছিলেন রাইডের সময়। The rising sun, a blooming rose, the evening star, the descending moon। কোন ন্যাচারাল অবজেক্ট হবে? দেখো, বলো, তার উপরে ফোকাস করছিলেন, বলো। আনসার হচ্ছে ডি, দ্য ডিসেন্ডিং মুন। হোয়াট অ্যামাউন্ট ডিড সার্জিয়াস গিভ নিকোলা? সার্জিয়াস নিকোলা নামটা শুনেই বুঝতে পারছো আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে নেওয়া হয়েছে। কোন অ্যামাউন্ট সার্জিয়াস দিয়েছিলেন নিকোলাকে? 10 লিভার্স, 30, 20, 15। বলো কোনটি হবে আনসার? ইনফরমেটিভ প্রশ্ন, ডিরেক্ট ফ্যাকচুয়াল প্রশ্ন, নলেজ বেসড কোয়েশ্চেন, এরকম বলা হয়। এমসিকিউ অনেক ধরনের হয়, আমি একটা ভিডিওতে আলোচনা করেছি কত ধরনের হয়। এটি হচ্ছে ডিরেক্ট প্রশ্ন। আনসার হচ্ছে সি, 20। হোয়াট ইমোশনাল প্রোগ্রেশন ডাজ ডেলা গো থ্রু আফটার সেলিং হার হেয়ার? আচ্ছা, এইভাবে পড়লে মনে হয় ভালো বুঝতে পারবে। হোয়াট ইমোশনাল প্রোগ্রেশন ডাজ ডেলা গো থ্রু আফটার সেলিং হার হেয়ার? কি ধরনের তার ইমোশন যাচ্ছিল, ইমোশনের প্রোগ্রেশন কেমন, প্রোগ্রেশন কেমন ভাবে দেখা গিয়েছে সে যখন তার হেয়ার দিয়ে দিয়েছিল। ওকে, আফটার সেলিং হার হেয়ার। অ্যাঙ্গার, পিস, সরো, নাকি স্যাডনেস, হোপ, জয়, ফিয়ার, নাকি শক, অ্যাঙ্গার, ইনডিফারেন্স, নাকি গিল্ট, ইনডিফারেন্স, রিগ্রেট? মানে এই আনসারটি তুমি যদি মানে ঠিকঠাক করতে চাও, তাহলে তোমাকে পুরো ইনসিডেন্টটা পরপর পরপর মনে রাখতে হবে। বলো, কোন ইমোশনাল প্রোগ্রেশন দেখা গিয়েছে ডেলার ভেতরে? ইয়েস, প্রথমে স্যাড, তারপরে আশা, তারপরে একটু আনন্দ, তারপরে আবার ভয়। ওকে, জিম এসেছে, জিমের সাথে তার কনভারসেশন। ঠিক আছে, নেক্সট। ইন হোয়াট ইফ উই স্টিল রাইড অন উই টু দ্য স্পিকার এনভিজনস? ইয়েস, তাহলে দেখো, রাইড অন মানেই বুঝতে পারছো কোথা থেকে নেওয়া হয়েছে। অ্যান ইটার্নাল মোমেন্ট ওয়ার লাভ ট্রান্সেন্ডস টাইম, a hallucination caused by romantic obsession, a religious fantasy of afterlife reunion, the speaker's wish to haunt her forever. The last ride together থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে লাইনটি, এর মধ্যে স্পিকার কি ধরনের মানে এনভিজন করছেন, ভবিষ্যতের কথা ভেবে বা সামথিং লাইক এইরকম, কি বা কি ধরনের দৃষ্টিভঙ্গি তার দেখা যাচ্ছে? এনভিজন কথার অর্থ কি ধরনের? এই লাইনটির মধ্যে কি ধরনের ওপিনিয়ন তিনি বলছেন বা ব্যক্ত করছেন বা ভাবছেন? আনসার হবে ইটার্নাল মোমেন্ট ওয়ার লাভ ট্রান্সেন্ডস টাইম। ঠিক আছে, ইটার্নাল মোমেন্ট, যেন সময় সেখানেই থেমে যাচ্ছে, থেমে যাক, এই ধরনের, বাকি কোনোটাই হবে না। তোমাদের কারো কারো মনে হতে পারে স্যার এটাও তো হতে পারে রিলিজিয়াস ফ্যান্টাসি অফ আফটার লাইফ রিইউনিয়ন, কারণ পোয়েমের কোথাও না কোথাও আমরা এই বিষয়টি দেখতে পেয়েছি, বাট না, এইটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। What phrase most closely implies permanence in the swan's behavior in the wild swans at Kul? তাহলে এই যে কবিতাটিতে এই যে চারটে অপশন আছে, এই চারটে অপশনসের মধ্যে কোন অপশনটি সব থেকে ভালো? দেখো, সোয়ান্সের বিহেভিয়ার যে তারা পার্মানেন্ট, এটি বোঝাচ্ছে। All is changed since I, unworried still, lover by lover, I saw before I had well finished, when I awake someday। তাহলে বলো, এই চারটির মধ্যে কোনটি হবে, কোন ফ্রেজটি?
যেটি এই পার্মানেন্স ইন দ্য সোয়ানস বিহেভিয়ার এইটির ইমপ্লিকেশন বহন করছে। আনসার হচ্ছে দেখো, আনওয়ারিড স্টিল লাভার বাই লাভার, আনওয়ারিড দ্বারা এখনো লাভার বাই লাভার। নেক্সট, থ্রু গ্রানাইটস হুইচ টাইটানিক ওয়ার্ডস হ্যাড ড্রয়েড কন্টেন্টস হুইচ লিটারি ডিভাইস। তাহলে এই যে লাইনটির মধ্যে কোন লিটারি ডিভাইস লুকিয়ে রয়েছে? অ্যালিউশন, অ্যাপোস্ট্রফি, ইউফেমিজম, টটোলজি, বলো কোনটি লুকিয়ে রয়েছে? পারবে? ভেবে দেখো, বলো। স্ট্রেংথ মিটিং থেকে নেওয়া হয়েছে এটি। আনসার হচ্ছে অ্যালিউশন। কেন অ্যালিউশন? দেখো, কারণটি হলো এই যে টাইটানিক ওয়ার্ডস এর কথা বলা হচ্ছে, এখানে মিথোলজিক্যাল একটা রেফারেন্স রয়েছে। ওকে, জানো তো আশা করি টাইটানের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে, সেই জন্য এইটিই হবে, বাকিগুলো হবে না। হাউ ইজ দ্য স্কাই ডেসক্রাইব ইন দ্য পোয়েম দ্য লিসনেস। এই যে কবিতাটি দ্য লিসনেস, সেই কবিতাটিতে যখন তোমরা পড়েছো সেখানে আকাশকে কেমন করে, স্কাইকে কেমন করে ডিসক্রাইব করা হয়েছে? স্টার্ট অ্যান্ড লিফি, কোল্ড অ্যান্ড ক্লাউডি, মুনলেস অ্যান্ড গ্রে, ব্রাইট অ্যান্ড ফায়ারি। বলো কি হবে? আনসার হচ্ছে স্টার্ড অ্যান্ড লিফি। নেক্সট, হোয়াট কালার ইজ দ্য সিট দ্যাট কভার্স দ্য সিক উইমেন ইন দ্য লাগুন। লাগুন স্টোরিটাতে যখন তোমরা পড়ছিলে তখন যে সিক উইমেনের কথা বলা হচ্ছে, দেখো তিনি কি ধরনের শিট ইউজ করেছেন, কোন কালারের? অ্যাকচুয়ালি ব্লু, রেড, হোয়াইট, ইয়েলো। বলো কি হবে? আনসার হচ্ছে রেড। ইয়েস, এই সিক উইমেন ইনিকে নান আদার দেন ডায়ামেলিন। সেলি সাজেস্টস দ্য স্কাইলারস মিউজিক সারপাসেস। সেলি কি বলেছেন? স্কাইলারকে যে মিউজিক গান, সেই গানটি সারপাস করে গিয়েছিল কোনগুলোকে? অল হিউম্যান মেড ইনস্ট্রুমেন্টস, অল লিটারি ডেসক্রিপশনস, অল ন্যাচারাল অ্যান্ড পোয়েটিক সেলিব্রেশনস, নাকি অল সংস রিটেন ডিউরিং স্প্রিং? বলো কি হবে? ভাবো। ইয়েস, অল ন্যাচারাল অ্যান্ড পোয়েটিক সেলিব্রেশনস টু এ স্কাইলার থেকে নেওয়া হচ্ছে। ইন Ode to a Nightingale, the speaker denies envy of the nightingale's happiness because, দেখো তাহলে স্পিকার এই কবিতাটিতে, কিডসের কবিতাটিতে Ode to a Nightingale, সেক্ষেত্রে স্পিকার কেন তিনি হিংসে করেননি নাইটিঙ্গেলের হ্যাপিনেসের উপর? দেখো, he sees the bird as an illusion of fantasy, his sorrow is too deep for envy, he shares in the bird's joy so intensely, he believes the bird is unaware of death. কেন এনভি করেননি? আনসার হচ্ছে he shares in the bird's joy so intensely, like he shares the bird's joy so intensely, বার্ডের যে আনন্দ সেটি তিনি অনুভব করেছিলেন। The first stanza of the poem Ode to Autumn mainly celebrates, প্রথম স্ট্যান্জাতে আমরা কি পাবো Ode to Autumn এর? The abstract symbolism of time's cycle, the violent force of harvest labor, the sensual fullness and ripeness of nature, the tragic decay of youthful beauty. বলো কি পাবো প্রথম স্ট্যান্জাতে Ode to Autumn? এই চারটির মধ্যে কোন থিমটি দেখা যায়? আনসার হচ্ছে দেখো, ফুলনেস অ্যান্ড রাইটনেস অফ নেচার। Which of the following is not one of the natural elements Lucy is associated with in 3 years she grew? Okay, এই যে কবিতাটি পড়েছো 3 years she grew in sun and shower, এই কবিতাটির মধ্যে লুসি কোন ন্যাচারাল এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড নয়? উইলো ট্রিজ, রিভার্স অ্যান্ড রিভুলেটস, ফরেস্ট ফায়ার্স, মিডনাইট স্টার। বলো। আনসার হচ্ছে ফরেস্ট ফায়ার্স। বাকি সব তুমি ন্যাচারাল এলিমেন্ট তুমি দেখতে পাবে কবিতাটিতে, শুধু এটি পাবে না। নেক্সট, খুব খুঁটিয়ে পড়তে হবে, মাইনুটলি বারবার পড়তে হবে। The speaker in the darkling thrust describes the wind his death lament, this personifies। তাহলে এই যে এখানে বলেছেন wind his death lament, এটি অ্যাকচুয়ালি কি ধরনের পার্সনিফিকেশন বহন করছে? A breeze grieving human mortality, a ghostly force mourning the century, nature's indifference to loss, a natural elegy over spiritual decay। বলো কি হবে? দেখো, ঘোষলি ফোর্স মর্নিং দ্য সেঞ্চুরি, এই ক্ষেত্রে একটু বলে রাখি, কারো মনে হতে পারে ন্যাচারাল এলিজি অফ স্পিরিচুয়াল ডিকে। হ্যাঁ, এটিও হবে, বাট এর থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এইটি। তার কারণ আমরা দেখেছি যে সেখানে তিনি স্পেক্টার গ্রের কথা বলেছেন, সেখানে ঘোষলি অ্যাটমসফিয়ারের কথা বলেছেন এবং সেঞ্চুরির কথা বলেছেন। সেঞ্চুরির জন্য যেন উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, পরিষ্কার বোঝাচ্ছে যে উইন্ড ডেথ ল্যামেন্ট করছে, সেই জন্য মর্নিং। তো এই ক্ষেত্রে এই যে উইন্ড ফোর্স, ডেথ ল্যামেন্ট, মর্নিং, কার জন্য? সেঞ্চুরির জন্য। এইটি আমি আক্ষরিক অর্থে এটিই হবে, যেহেতু দিস পার্সনিফাইজ বলা হয়েছে সেই জন্য। এখন সিম্বলিক মানে ধরলে এটি হতে পারে, বাট যেহেতু প্রশ্নটা এই ধরনের বলা আছে যে এখানে কি অর্থ বহন করছে কন্টেক্সচুয়ালি পার্সনিফাই করে, সেটি সেই জন্য এটি হবে। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে।
হোয়াট পোয়েটিক ফর্ম ইজ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস রিটেন ইন। তাহলে দেখো কোন পোয়েটিক ফর্মে এই কবিতাটি লেখা হয়েছে। স্পেন্সারিয়ান স্ট্যান্জা, পেট্রাকান সনেট, ফ্রি ভার্স, ব্যালাড স্ট্যান্জা। বলো কোনটিতে লেখা হয়েছে, কোন পোয়েটিক ফর্মে লেখা হয়েছে। দেখো সোজা পেরেছো আশা করি, পেট্রাকান সনেট। ইয়েস। What kind of time did Arshad in the lagoon describe when he was sword bearer for the ruler? তাহলে কোন ধরনের টাইমের কথা আরশাদ বলেছেন তিনি লাগুনে যখন তিনি sword bearer ছিলেন? A time of sorrow, a time of war, a time of peace, a time of famine. বলো সোজা আশা করি পেরেছো। আনসার হচ্ছে time of peace. What kind of topics should a writer ideally choose অ্যাকর্ডিং টু এলে হিল? তাহলে দেখো প্রিন্সিপলস অফ গুড রাইটিং থেকে নেওয়া হয়েছে। তাহলে এলে হিল কি বলছেন, কোন ধরনের টপিক চুজ করা উচিত আইডিয়ালি রাইটারদের? হিস্টোরিক্যাল সাবজেক্টস, পার্সোনাল ইস্যুস, টপিক্যাল ওয়ান্স, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। বলো কোন ধরনের আইডিয়া বা কোন ধরনের টপিক চুজ করা উচিত? আনসার হচ্ছে বলো ভাবো, ইয়েস, টপিক্যাল ওয়ান্স। হোয়াট ইজ মিন্ট বাই দ্য পিটি ওয়ার্ড ডিস্টিলড? এই যে ফ্রেজটি স্ট্রেঞ্জ মিটিং থেকে নেওয়া হয়েছে, বুঝতেই পারছো। ওকে, উইলফ্রেড ওয়েনের লেখা। তো সেই ক্ষেত্রে বলো এটির অর্থ কি? সরো ক্রিয়েটেড বাই পলিটিক্স, রিফাইন্ড গ্রিপ অফ হিউম্যানিটি, কারেজ ফর্জড ইন ফায়ার, ট্র্যাজেডি অফ উন্ডেড বডিজ। এগুলো দেখলেই বুঝতে পারবে যে কি হওয়া উচিত। পিটি ওয়ার ডিস্টিলড, ইয়েস, আনসার হচ্ছে রিফাইন্ড গ্রিপ অফ হিউম্যানিটি, ওকে, কজড বাই war or battle. টেনিসনস ইউলিসিস আলটিমেটলি সিম্বলাইজেস। তাহলে টেনিসনের যে চরিত্রটি ইউলিসিস কি আলটিমেটলি সিম্বল বহন করছে? দ্য ভিক্টোরিয়ান আইডিয়াল অফ হিরোইক পারসিভারেন্স, দ্য রিফিউজাল অফ ডোমেস্টিক রেসপন্সিবিলিটি, দ্য অ্যান্টি হিরোজ কোয়েস্ট ফর chaos and self loss, দ্য প্রফেটিক ওয়ার্নিং এগেইনস্ট অ্যাম্বিশনস কস্ট। বলো কি? এটি একটি আনসার হবে, বাকি হবে না। দেখো ভিক্টোরিয়ান আইডিয়াল অফ হিরোইক পারসিভারেন্স, কারো কারো মনে হতে পারে রিফিউজাল অফ ডোমেস্টিক রেসপন্সিবিলিটি কেন হবে না? দেখো এর থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এটি। সবসময় চেষ্টা করবে চারটি অপশনের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটি হচ্ছে সেটি চুজ করার। আরেকটি বিষয় যেটি দেখো, রিফিউজাল অফ ডোমেস্টিক রেসপন্সিবিলিটি তার একটি মাত্র কোয়ালিটি, বাকি সব কোয়ালিটিগুলোর মধ্যে তো না, বাট এইটি দেখো অনেকগুলো কোয়ালিটিকে সম্মিলিত রূপ দান করেছে। ওকে, হোয়াট লাইন অফ ওয়ার্ক ওয়াজ নট মেনশনড ইন রিলেশন টু উইলসনস মিউজিক টেস্ট? আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখি, এই ক্ষেত্রে এই জায়গাতে নট মেনশনড হওয়া উচিত, ওয়াজ মেনশনড হয়েছে, ওয়াজ নট মেনশনড, সেজন্য আমি দেখে বললাম নটটা মিসিং হয়ে গিয়েছে, আমি ভুলে গিয়েছি। দেখো এখানে কতগুলো মিউজিকের নাম বলা রয়েছে, কোনটি অ্যাকচুয়ালি অরিজিনালি বলা নেই? দেখো সুমান, সফিন, বিটোভেন, ওয়াগনার। বলো কোনটি নেই? আনসার হচ্ছে ডি, এটি নেই, নট মেনশনড। এটি বুঝতে পারছো লোটাস এটা থেকে নেওয়া হয়েছিল। হোয়াট কাইন্ড অফ এনগ্রেভিংস ওয়ার অন উইলসনস ওয়াল? এটিও লোটাস এটা থেকে নেওয়া। তো উইলসনের ওয়ালে কি ধরনের এনগ্রেভিংস রয়েছে? সিনস ফ্রম ক্যাপ্রি পেইন্টেড বাই ওয়াটস টার্নার অ্যান্ড লর্ড লেইটন, পিকচার্স বাই এফ.জি. টার্নার অ্যান্ড লেইটন লর্ড, ওয়ার্কস বাই জি.এফ. ওয়াটস অ্যান্ড লর্ড লেইটন, রোমান রুইন্স। কি ধরনের আছে? রোমান রুইন্স ছিল কি? বলো এই চারটির মধ্যে কোনটি হবে? আনসার হচ্ছে দেখো ওয়ার্কস বাই G.F. Words and Lord Leighton. What image in the listeners reflects the supernatural theme most strongly? এই চারটির মধ্যে কোন ইমেজটি সবথেকে ভালোভাবে সুপারন্যাচুরাল থিমকে রিফ্লেক্ট করছে? কোথায়? লিসেনার্সে। কি ইমেজগুলো? দ্য ফরেস্টস ফার্নি ফ্লো, দ্য ফেইন্ট মুনবিমস অন দ্য ডার্ক স্টেয়ার, হিজ স্মোট আপন দ্য ডো, ক্রপিং দ্য ডার্ক টাফ। বলো কোন ইমেজটি? ইয়েস, দ্য ফেইন্ট মুনবিমস অন দ্য ডার্ক স্টেয়ার। যদি তুমি এই কবিতাটির প্রত্যেকটি লাইন ভালো করে পড়েছো, ইনার মিনিং, সারফেস মিনিং, সিম্বলিক মিনিং, কন্টেক্সচুয়াল, কনসেপচুয়াল, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে এর থেকে ভালো সুপারন্যাচুরাল মেসেজ আর বাকিগুলো দিচ্ছে না। The metaphor of the sinking star in Ulysses implies, তাহলে দেখো এই যে ইউলিসিস, তোমরা জানো টেনিসনের লেখা ইউলিসিস, এই ক্ষেত্রে সিঙ্কিং স্টার বলা হয়েছে। সেক্ষেত্রে এই যে মেটাফরটি ব্যবহার করা হয়েছে কি ধরনের ইমপ্লিকেশন বহন করছে? A fading dream of youth and power, a light guiding him into the unconscious, a glorious দেখো pursuit that may lead to destruction, a celebration of immortality and perfection। বলো কোনটি হবে?
টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। এই লাইন্স দুটো দেখো, আনসার হচ্ছে গ্লোরিয়াস। দেখো, পারসুয়েট দ্যাট মে লিড টু ডিস্ট্রাকশন। সিঙ্কিং স্টারের সাথে এই ইনার মিনিং এটাই বহন করছে। হু ফার্স্ট রিভিলড ব্লাঙ্কলিজ এসকেপ স্টোরি টু আদার্স। বুঝতেই পারছো ব্লাঙ্কলির নাম শুনে আমস্টারডাম থেকে নেওয়া হয়েছে। ব্লাঙ্কলি যে চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল বলতে ওই যে তোমার রাইনার রুমের যে স্টোরিটি, এটি অ্যাকচুয়ালি তাহলে কে প্রথম রিভিল করেছে, প্রকাশ করেছিল? দেখো, মুলার, স্টলচ, প্যাসিলার, ওয়েবার। আনসার হচ্ছে বি, সার্জিয়া শেষে বলেছিল। ওকে, the overall structure of the poem the Darkling Thrush creates, তাহলে ডার্কলিং থ্রাশের যে টোটাল স্ট্রাকচার কি ক্রিয়েট করছে? a lyrical balance between image and abstraction, a musicality that mimics the bird song, a slow moving elegy with regulated movement, a chaotic pattern mimicking inner turmoil। বলো কোনটি হবে? স্ট্রাকচারটি কি রেফার করছে, কি তৈরি করেছে পুরো পোয়েমটির মধ্যে? তৈরি করেছে মানে একটা রিদম বা বলা যেতে পারে যে স্ট্রাকচারাল কোয়ালিটি কি? a slow moving elegy with regulated movement। yes, what words best describe the tone of the poem I travel among unknown men? এই যে নিচের ওয়ার্ডস গুলো রয়েছে এর মধ্যে কোনটি সব থেকে ভালোভাবে বোঝাচ্ছে টোন? কোন কবিতার টোন? না I travel among unknown men এর টোন। aggressive and rebellious, mournful yet affectionate, joyful and humorous, bitter and sarcastic। বলো এই চারটির মধ্যে কোনটি হবে I travel among unknown men? দেখো, mournful yet affectionate এটিই হবে, বাকিগুলো হবে না। এখানে কোথায় রয়েছে এই বাকিগুলো? একটি মিললেও আরেকটা মিলবে না, কিন্তু এই ক্ষেত্রে দুটোই মিলেছে। হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টার ট্রেটস মোস্ট ডিফাইন্স মিসেস থার্লো? বুঝতে পারছো, দ্য অক্স থেকে নেওয়া হয়েছে মিসেস থার্লো। ওকে, বলছে যে এই যে নিচে চারটি রয়েছে তার মধ্যে কোনটি মিসেস থার্লোর ক্যারেক্টার ট্রেটসকে ডিফাইন করে? রিজাইন্ড, সিক্রেটিভ, ডিটারমাইন্ড, প্রাউড, অ্যাংরি, ম্যানিপুলেটিভ, ড্রিমি, আর্টিস্টিক, আউটস্পোকেন, লেজি, আইসোলেটেড, ওভার অ্যাম্বিসিয়াস। বলো কি হবে? কেমন ছিলেন মিসেস থার্লো? ইয়েস, রিজাইন্ড, সিক্রেটিভ, ডিটারমাইন্ড। তার সন্তানদের ফিউচার নিয়ে ডিটারমাইন্ড। সিক্রেটলি তিনি কি করছিলেন? একটা ড্রিম বহন করছিলেন নিজের ভেতরে, মানি সেভ করেছিলেন প্রচন্ড পরিশ্রম করে। Why does Coxon compare Folger to a lost dog? কেন ককশন তিনি তুলনা করেছেন ফল্ডারকে লস্ট ডগের সাথে? To show his belief in Folger's loyalty, to highlight Folger's helplessness, to insult Folger's action, to justify the firm's treatment। কিসের জন্য তিনি লস্ট ডগের রেফারেন্স এখানে নিয়ে এসেছিলেন? বলো, এটি একদম শেষে জাস্টিস থেকে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? ইয়েস, দেখো লয়্যালটি নয় কিন্তু, একেবারে না, টু হাইলাইট হিজ হেল্পলেসনেস। ক্লিপ themselves into chasms while far below। ক্লিপ most nearly means, ক্লিপ কথার অর্থ কি? most nearly, adhere tightly to earth's crust, shatter into sky-borne pieces, divide deeply through ocean, connect two winds by illusion। এটা তোমরা পারবে, এটি আরেকটি জায়গায় ছিল, বলো যদি দেখেছো তো। আনসার হচ্ছে, দেখো কি হবে আনসার? ডিভাইড ডিপলি থ্রু ওশন। ওকে, এটি হচ্ছে সি হচ্ছে আনসার। 41 what is the metaphor in thou lovest but never knew love sad satiety meant to convey? এই যে মেটাফরটি ব্যবহার করা হয়েছে এই লাইনের মধ্যে, তার অর্থটি কি বহন করছে বা মেটাফরটি কি অর্থ বহন করছে? the bird feels divine passion untainted by regret, the bird is unable to comprehend sorrow, the skylark rejects earthly pleasures, all creatures must experience tragic endings। বুঝতে পারছো যে এই লাইনটি টু আ স্কাইলার্ক থেকে নেওয়া হয়েছে। তাহলে বলো এই মেটাফরটি যেটি এখানে ব্যবহার করা হয়েছে এটি কি অর্থ বহন করছে? আনসার হচ্ছে the bird feels divine passion untainted by regret। তোমাদের কারো মনে হতে পারে স্যার এটাও তো হতে পারে the bird is unable to comprehend sorrow। হ্যাঁ, হতে পারে, বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট এইটি, যার প্রত্যেকটি ওয়ার্ড আলাদা অর্থ বহন করছে। দেখো, feels divine passion untainted by regret। দেখো, comprehend sorrow অনেক রিজনে হতে পারে, এবং সেটা এই পার্সপেক্টিভে বা এই কবিতার ক্ষেত্রে হ্যাঁ সত্যি সে জানে না, কিন্তু এই ক্ষেত্রে যে এই যে লাভ স্যাড স্যাটাইটি এর ক্ষেত্রে মেটাফরিক্যালি এইটিই হবে, প্যাশন আর ডিভাইন প্যাশন আনটেন্টেড বাই, কোনো রিগ্রেট নেই। সেই রিগ্রেট হয়তো আমাদের কখনো কখনো অন্য ক্ষেত্রে থাকতেও পারে, সেই জন্য এইটি হবে।
In Ode to the West Wind, the azure sister of the spring refers to. West Wind এ azure sister of the spring কাকে বলা হচ্ছে বা কি কোন জিনিসটিকে রেফার করা হয়েছে? The goddess of springtime, Persephone, the West Wind's feminine counterpart, the warm seasonal breeze of rebirth, a mythic mother of the seasons. বলো কি হবে আনসার? আনসার হচ্ছে দ্য ওয়েস্ট উইন্ডস ফেমিনাইন কাউন্টারপার্ট। দেখো তোমরা জানো যে এই যে অ্যাজিও সিস্টার অফ দ্য স্প্রিং এটি অ্যাকচুয়ালি জেফাকে বলা হয়, ওকে, এবং সেটি ফেমিনাইন কাউন্টারপার্ট সিস্টার হিসেবে দেখানো হচ্ছে কার? ওয়েস্ট উইন্ডের। এই সেন্সে এটি হবে। কারো কারো মনে হতে পারে সিজনাল ব্রিজ অফ রিভার, বাট হবে না। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এইটি ফেমিনাইন কাউন্টারপার্ট জেফা, ZEPHYR। In the ox, how much of the saved money was specifically in gold sovereigns? তাহলে দেখো স্পেসিফিক্যালি কতটা টাকা গোল্ড সভরেন্সে ছিল অক্সে। 54 পাউন্ডস, 28 পাউন্ডস, 14 পাউন্ডস, 36 পাউন্ডস। বলো কত পাউন্ড? আনসার হচ্ছে 28 পাউন্ডস। Which fruit does the narrator in Dream Children mention in contrast to the pleasure of quiet contemplation? এটি খুব ভালো প্রশ্ন। দেখো প্লেজার অফ কোয়াইট কন্টেম্পলেশনের সাথে কন্ট্রাস্ট করে ন্যারেটর কোন ফ্রুটের কথা বলেছেন ড্রিম চিলড্রেনে? গ্রেপস, পিচেস, রেডবেরিজ, লেমনস। বলো কোনটি? বলো কোনটি? আনসার হচ্ছে, আনসার কি হবে? আনসার হবে পিচেস। ওকে, টু এ স্কাইলার্ক ওয়াজ রিটেন ইন। টু এ স্কাইলার্ক সেলির লেখা কবে লেখা হয়েছে? 1819, 1818, 1820, 1821। বলো কবে লেখা হয়েছে? খুব সিম্পল আনসার, দেখো জানো আশা করি, সি 1826। গ্রামার সেকশন শুরু হচ্ছে, দেখো বলো আইডেন্টিফাই দ্য গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ওয়ার্কস হার্ড। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ওয়ার্ক হার্ড। হি ইজ one among the boys who works hard. He is one of those boys who works hard. বলো এই চারটির মধ্যে গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটি? দেখো আনসার হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ওয়ার্ক হার্ড। এটি একটু বলে নি, কারো কারো মনে হতে পারে যে হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ওয়ার্কস হার্ড হবে না। এই যে হু রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ ক্লজ, তো হু ওয়ার্ক হার্ড এই হুটা কাকে রেফার করছে? বয়েজদেরকে। ওয়ানকে কিন্তু করছে না বা হি কেউ করছে না। হু এইটি রিলেটিভ প্রোনাউনটি রেফার করছে বয়েজকে। অনেকেই কনফিউজড থাকে, কেউ কেউ বলে হু ওয়ার্কস হার্ড হবে, না এইটি হবে। তোমাকে এটি বুঝতে হবে যে এই রিলেটিভ প্রোনাউন হু কাকে রেফার করছে। নেক্সট 47, fill in with correct preposition। তাহলে দেখো কারেক্ট প্রিপোজিশন এখানে ইউজ করতে হবে। হি ইজ প্রফিসিয়েন্ট ব্ল্যাঙ্ক ফ্রেঞ্চ ইন জার্মান, ইন, অ্যাট, উইথ, অন। বলো কি হবে? হি ইজ প্রফিসিয়েন্ট ইন ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। আনসার হচ্ছে ইন। ঠিক আছে, নলেজের ক্ষেত্রে, স্কিলের ক্ষেত্রে এই ইনটি ব্যবহার করা হয়, ইন ব্যবহার করা হয়। কখনো কখনো অ্যাট ব্যবহার করা হয়, সেটি অন্য সেন্সে। এই সেন্সে ইন হবে। নেক্সট চুজ দ্য, দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চারটি সেন্টেন্স রয়েছে, কোনটি কারেক্ট তোমাকে চুজ করতে হবে চারটির মধ্যে। Neither the principal nor the teachers is responsible. Neither the teachers nor the principal are responsible. Neither the principal nor the teachers are responsible. Neither the principal nor the teachers has been responsible. বলো এই চারটির মধ্যে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক কারেক্ট সেন্টেন্স? বলো কোনটি? এটি অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারছো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমাদের সিলেবাসে রয়েছে, সেখান থেকে নেওয়া হচ্ছে। বলো, দেখো আনসার হচ্ছে neither the principal nor the teachers are responsible। এখন প্রশ্নটি হলো কেন এখানে আর হলো? বুঝতেই পারছো যে ভার্বটি তার নিয়ারেস্ট সাবজেক্ট যেমন থাকবে তার ফর্ম নেবে। টিচার্স সেজন্য আ। নেক্সট 49, which sentence correctly uses mood and tone? এই চারটির মধ্যে টোন এবং মুড কে ঠিকঠাক ভাবে ব্যবহার করেছে? If I was prime minister, I would abolish poverty.
I wish I was more confident. If he were here, he would agree. It is high time he goes. বলো চারটির মধ্যে মুড কারেক্টলি এবং শুধু মুড না, মুড এবং টোন কারেক্টলি কে ইউজ করেছে? মুড এবং টোন। আনসার হচ্ছে দেখো, আই উইশ আই ওয়াজ হবে না, ইফ আই ওয়াজ প্রাইম মিনিস্টার হবে না, এইটি হবে সি, ইফ হি ওয়ার হিয়ার। দেখো সাবজাংটিভ মুড মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আনরিয়েল সিচুয়েশনের ক্ষেত্রে এই রকম সেন্টেন্স গঠন করা হয়। ওকে, সাবজাংটিভ মুডে। নেক্সট 50, লেট সামওয়ান পোস্ট দিস লেটার। এটা অ্যাকচুয়ালি এখানে লিখে দিলে ভালো হতো, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। চারটির মধ্যে কোনটি হবে ভয়েস চেঞ্জ করলে? দেখো, লেট দিস লেটার পোস্টেড বাই সামওয়ান, দিস লেটার শুড বি লেট পোস্টেড, লেট দিস লেটার বি পোস্টেড, দিস লেটার মাস্ট লেট বি পোস্টেড। বলো কোনটি হবে চারটির মধ্যে? খুব সোজা, লেট দিয়ে যখন হয় ফর্ম তোমরা জানো আশা করি, এইটি হবে, লেট দিস লেটার বি পোস্টেড। ওকে, আচ্ছা, বাই সামওয়ান কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না, তুমি এটি করবে। লেট দিস লেটার পোস্টেড বাই সামওয়ান, এখানে বি থাকলে হতো, বাট এটা না, এটাই হবে লেট প্লাস এইটি প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো 51, হি সেড টু মি ডু ইউ বিলিভ ইন মিরাকলস। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। হি সেড টু মি ডু ইউ বিলিভ ইন মিরাকলস। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, বলো কি হবে? হি আস্কড মি দ্যাট ডু আই বিলিভ ইন মিরাকলস, হি আস্কড মি ইফ আই বিলিভ ইন মিরাকলস, হি আস্কড মি ইফ আই বিলিভড ইন মিরাকলস, হি সেড ওয়েদার আই বিলিভ ইন মিরাকলস। কোনটি হবে? খুব সোজা, দেখো হি আস্কড মি ইফ আই বিলিভড ইন মিরাকলস। এখন দেখো রিপোর্টিং ভার্ব এবং সেই অনুযায়ী দেখো টেন্সের চেঞ্জ হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স সেড টু মি, সেজন্য আস্কড হলো, ঠিক আছে, এবং এর জন্য ইফ ব্যবহৃত হলো, এবং বাকি যা রুল সেই রুল অনুযায়ী টেন্সের সাথে এই রিপোর্টিং ভার্বের টেন্সের সাথে মিলিয়ে এখানে হলো ইফ আই বিলিভড ইন মিরাকলস। এই প্রোনাউনটা চেঞ্জ হলো, ইউ আই হয়ে গেল। 52, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ দ্য ফাংশন ব্ল্যাঙ্ক অলরেডি ব্ল্যাঙ্ক। কি হবে? উইল স্টার্ট, উড স্টার্ট, উইল হ্যাভ স্টার্টেড, শ্যাল স্টার্টেড। টেন্স রিলেটেড কোয়েশ্চেন। দেখো আনসার হচ্ছে দ্য ফাংশন উইল হ্যাভ অলরেডি স্টার্টেড। ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হচ্ছে এই ক্ষেত্রে। কেন না? ফর অ্যাকশন, ওকে, কমপ্লিটেড বিফোর ফিউচার পয়েন্ট, সেই জন্য কমপ্লিটেড বিফোর ফিউচার পয়েন্ট, সেই অ্যাকশনের ক্ষেত্রে এই টেন্স ব্যবহার করা হয়, তো এই ক্ষেত্রে এটি ব্যবহার হবে। নেক্সট হচ্ছে জয়েন ইউজিং অ্যান অ্যাবসলিউট ফ্রেজ, দ্য ম্যাচ ওয়াজ ওভার, দ্য ক্রাউড লেফট দ্য স্টেডিয়াম। তাহলে অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করে এটিকে জয়েন করতে বলা হয়েছে দুটি। তোমরা জানো তোমাদের সিলেবাস আছে জয়নিং। দ্য ক্রাউড লেফট দ্য স্টেডিয়াম when the match was over, the match was over and the crowd left the stadium, the match being over, the crowd left the stadium, as the match was over, the crowd left। বলো তাহলে অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করে কোনটি হয়েছে? দেখো এটা হবে দ্য ম্যাচ বিং ওভার, দ্য ক্রাউড লেফট দ্য স্টেডিয়াম। পার্টিসিপেল করে করা হয়েছে নাউন। দেখো পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। ওকে, অ্যাবসলিউট ফ্রেজ আমি আলোচনা করেছি, দেখবে অ্যাবসলিউট ফ্রেজ কাকে বলে, আমার ভিডিও সেকশনে যাবে দেখবে, তাহলে বুঝতে পারবে। আমি আবার কিছুদিন পরেই ফ্রেজ এবং ক্লজ রিলেটেড ভিডিও নিয়ে আসবো, তখন আরো ভালো করে আমি এগুলো আলোচনা করব প্রত্যেকটি ফ্রেজ। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ এ ড্যাংলিং মডিফায়ার। এই ক্ষেত্রে বলে রাখি আমার মডিফায়ার একটি ভিডিও রয়েছে, হ্যাঁ, কিছুদিন আগেই আমি করেছি। সেক্ষেত্রে দেখো সেখানে সব ধরনের মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার, স্কুইন্টিং মডিফায়ার, ঠিক আছে, মিসপ্লেসড মডিফায়ার, বিভিন্ন ধরনের যত ধরনের মডিফায়ার সব আলোচনা করেছি। তো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, আফটার রিডিং দ্য বুক দ্য মুভি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, I found the movie disappointing after reading the book. The book was great and the movie was disappointing. After reading, the book felt interesting. তাহলে বলো এই চারটির মধ্যে কোন সেন্টেন্সটিতে ড্যাংলিং মডিফায়ার রয়েছে? ইয়েস, আনসার হচ্ছে আফটার রিডিং দ্য বুক দ্য মুভি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। দেখো ড্যাংলিং মডিফায়ার কি জানো তো? মানে ড্যাংলিং কথার অর্থ হচ্ছে তির্যক। হ্যাঁ, তো এমন সেন্টেন্স যে ক্ষেত্রে তুমি বুঝতে পারবে না যে মডিফায়ারটা কে বা কি হচ্ছে, মানে যেখানে সাবজেক্ট থাকবে না, ঠিক আছে, তুমি বুঝতে পারবে না। যেমন ধরো এই সেন্টেন্স আফটার রিডিং দ্য বুক দ্য মুভি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, যেন মনে হচ্ছে দ্য মুভি বইটি পড়ছে। সত্যি কি এইটা সত্যি কি তাই? তা তো না। তাহলে এখানে অ্যাকচুয়ালি মিসিং, এটি বোঝা যাচ্ছে না যেন কোনটি
মডিফাই করা হচ্ছে, কি করছে, কেন করছে, কিছু বোঝা যাচ্ছে না। তো সেই জন্য এটি ড্যাংলিং মডিফায়ার। ওকে, এটি নিয়ে আমার ভিডিও বানানো আছে, খুব পরিষ্কার অনেকগুলো উদাহরণ নিয়ে, একটু পারলে দেখে নিও। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্টলি ম্যাচড। আচ্ছা, এই ক্ষেত্রে দেখবে তোমাদের সিলেবাসে রয়েছে জেন্ডার রয়েছে, তো সেক্ষেত্রে ইনকারেক্টলি ম্যাচড কোনটি? স্ট্যালিয়ন, মেয়ার, বাক, ডো, পিকক, হেন। দেখো, গ্যান্ডার, গোজলিং, বলো কোনটি হবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বুঝিয়ে দিই বিষয়টা, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, এটি হবে আনসার। ইনকারেক্টলি ম্যাচড বলতে এইটি হবে পিকক, হেন। কেন? আচ্ছা, এটি মেল ফিমেল, মেল ফিমেল। পিকক এটির অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল পি হেন। আমি পি হেন আমার দেওয়া হচ্ছে না, আমি দিয়েছি হেন। আচ্ছা, এইবারে বলি, কেউ কেউ এটাও চুজ করতে পারো, গ্যান্ডার, গজলিং। এখন এটি মেল, হ্যাঁ, এটি শাবক, শাবকদের ক্ষেত্রে সেটি মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। ঠিক আছে, তো যদি এই ক্ষেত্রে এটা পিহেন থাকতো তাহলে তোমরা এটা চুজ করতে, কিন্তু যেহেতু এটি তো মোটামুটি একই ধরনের, মেল গুজ, গ্যান্ডার। ওকে, তো এটি হচ্ছে যে শাবক, সেই জন্য গজলিং। তো এটি যদি পিহেন থাকতো তখন তোমরা এটি করতে, কিন্তু এটা পিহেন নেই, শুধু হেন আছে, সেই জন্য এইটি করো, ইনকারেক্টলি ম্যাচড। আদারওয়াইজ এটি হতো। আমি বোঝাতে পারলাম? এটা হচ্ছে যে মেল, আর এটি হচ্ছে তোমার শাবক, মেল ফিমেল দুটোকেই বোঝায়, সেই জন্য এটি হতো যদি এটি পিহেন থাকতো। যেহেতু নেই, সেহেতু এটি হবে। চুজ দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট প্লুরাল ইউজেস। ওকে, দেখো, কারেক্ট করতে বলা হচ্ছে, এইখানগুলো পড়ো, দেখবে তোমাদের নাম্বার আছে সিলেবাসে। দিস ডেটা আর কনক্লুসিভ, দ্য অ্যালুমনি হ্যাভ রিটার্নড, দ্য ক্রাইটেরিয়া ইজ স্ট্রিক্ট, দ্য ফেনোমেনা ওয়ার আনএক্সপ্লেইনড। তাহলে বলো কোনটিতে, কোন সেন্টেন্সটি ভুল আছে, ইনকারেক্ট? আনসার হচ্ছে দ্য ক্রাইটেরিয়া ইজ স্ট্রিক্ট। কেন বলে দিচ্ছি, দেখো, ডেটা ঠিক আছে, অ্যালুমনি প্লুরাল সিঙ্গুলার, দেখো এটি প্লুরাল ফর্মও, এটি হ্যাভ। আচ্ছা, ফেনোমেনার এটি প্লুরাল ফর্ম, ওয়ার আনএক্সপ্লেইনড। ওকে, ডেটা এটিই হচ্ছে, দেখো ঠিক আছে। ক্রাইটেরিয়া ইজ স্ট্রিক্ট, আসলে ক্রাইটেরিয়া এটি ক্রাইটেরিয়ান হতো, হ্যাঁ, এটি প্লুরাল, তারপরে সিঙ্গুলার ভাব আছে, সেই জন্য এটি ভুল। ওকে, চুজ দ্য কারেক্ট রিপোর্টেড ফর্ম। আবার নায়ার সেন্টেন্স বলা হয়েছে, সি সেড অ্যালাস আই হ্যাভ ফেল্ড এগেন। কি হবে এটা চেঞ্জ করলে? সি সেড দ্যাট সি হ্যাড ফেল্ড এগেন, সি এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি হ্যাড ফেল্ড এগেন, সি এক্সক্লেমড দ্যাট সি ফেল্ড এগেন, সি টোল্ড দ্যাট সি হ্যাড ফেল্ড। বলো কি হবে? সোজা, অ্যালাস আই হ্যাভ ফেল্ড এগেন। দেখো, এক্সক্লেমেটরি মার্ক আছে, আনসার হচ্ছে সি এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি হ্যাড ফেল্ড এগেন। সেই একই রকম রিপোর্টিং ভাব, অ্যালাসের জন্য এক্সক্লেমড উইথ সরো, হ্যাঁ, প্রোনাউনের চেঞ্জ, একই রুল অনুযায়ী। হুইচ সেন্টেন্স কন্টেন্স আ ফল্ট ইন দ্য ইউজ অফ কজেটিভ ভার্ব। দেখো, আচ্ছা এই ভাব না, আচ্ছা এই ভাবটা যদি আমি এক লাইনে বোঝাই তাহলে হচ্ছে যে ইট ডেসক্রাইবস দ্য অ্যাক্ট অফ কজিং অ্যান অ্যাকশন টু হ্যাপেন। ইট ডেসক্রাইবস দ্য অ্যাক্ট অফ causing an action to happen. Okay, তো it describes the act of causing an action to happen. এই ক্ষেত্রে ফল্ট আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে, কোনটি হবে? I had my house painted last week. She got her brother to complete the form. We made them to rewrite the essay. They let him go early. বলো কোনটি হবে? দেখো, আনসার বলে দিচ্ছি, আনসার হচ্ছে we made them to rewrite the essay. আসলে এই যে মেক ভার্ব, এটির ক্ষেত্রে এই যে কজেটিভ ভার্বের ক্ষেত্রে ভুল আছে। ভুলটি কি হবে না, মেক ভার্বের পরে আমাদের বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা দরকার ছিল, তার মানে আমরা টু ইউজ করব না। তাহলে কি হওয়া উচিত ছিল? উই মেড দেম রিরাইট দ্য এসে। ঠিক আছে, চলো, এই জন্য এটি ভুল আছে এই ক্ষেত্রে। আমি স্বল্পভাবে বোঝালাম, ভালোভাবে যখন ভিডিও আপলোড করবো তখন আমি ভার্ব দিয়ে এগুলো বলবো। দেখো, স্পট দ্য এরর ইন টার্মস অফ এলিপ্টিক্যাল কনস্ট্রাকশন। তাহলে এলিপ্টিক্যাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটি ভুল হয়েছে, এর মধ্যে ভুলটি তোমাকে খুঁজে বার করতে হবে। হ্যাড আই নোন অ্যাবাউট দ্য ডিলে, আই উড হ্যাভ ওয়েটেড বাট আই ডিডেন্ট অ্যান্ড সো ডিডেন্ট সি। হ্যাড আই নোন অ্যাবাউট দ্য ডিলে, আই উড হ্যাভ ওয়েটেড বাট আই ডিডেন্ট অ্যান্ড সো ডিডেন্ট সি। বলো এর মধ্যে কোন ক্ষেত্রে ভুল রয়েছে, কোন জায়গাটিতে? হ্যাড আই নোন এর ক্ষেত্রে, নাকি আই উড হ্যাভ ওয়েটেড এর ক্ষেত্রে,
নাকি আই ডিডেন্ট এর ক্ষেত্রে, নাকি সো ডিডেন্ট সি? দেখো এলিপ্টিক্যাল কনস্ট্রাকশনটা কি জানো তো, মানে একটি সেন্টেন্সে কখনো কখনো কিছু ওয়ার্ড বা ওয়ার্ডসকে অমিট করে দেওয়া হয়, বাট মানে একই থাকে। তাহলে এই ক্ষেত্রে একটু কনস্ট্রাকশনে ভুল হয়ে গেছে বলে মনে হচ্ছে। কোনটি? আনসার হচ্ছে সো ডিডেন্ট সি। সো ডিডেন্ট সি এটি ভুল। এটা মানে নিদার অথবা নর দিয়ে যদি করা যেত তাহলে ঠিক হতো। ওকে, আমি এটি পরে আপলোড করব। চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইডিওমেটিক প্রিপোজিশন ইউজেস। ওকে, এই ক্ষেত্রে 4টি প্রিপোজিশন রয়েছে সেন্টেন্সে, 4টি প্রিপোজিশন। এর মধ্যে তোমাকে কারেক্ট কোনটি রয়েছে সেটি খুঁজে বার করতে হবে। সি ইজ ম্যারিড উইথ এ ব্যাংকার, হি ইজ গুড ইন প্লেইং চেস, হি ইজ অ্যাকিউজড উইথ ফ্রড, দে সাকসিডেড ইন সলভিং দ্য পাজল। কোনটি ঠিক আছে? এতক্ষণ হচ্ছিল ভুল, এবারে ঠিক কোনটি আছে খুঁজে বার করতে হবে। বলো, আনসার হচ্ছে দেখো ডি, দে সাকসিডেড ইন সলভিং দ্য পাজল। তাহলে ইডিওমেটিক প্রিপোজিশন কারেক্ট, সাকসিডের পরে ইন হচ্ছে, এটি ঠিক আছে। বাকিগুলো ভুল। ওকে, কেন ভুল দেখো, সি ইজ ম্যারিড টু, ম্যারিডের পরে টু হতো। হি ইজ গুড অ্যাট হতো। হি ইজ অ্যাকিউজড উইথ আছে, এটা অ্যাকিউজড অফ হতো। তাহলে এই হলো 60 এমসিকিউজ। কত পেলে আমাকে অবশ্যই জানিও, এবং দেখো লাইক অবশ্যই করেছো, এবং কমেন্ট সেকশনে জানাও কত হলো মার্কস। এরকম প্রচুর আসতে চলেছে মক টেস্ট ফুল সিলেবাসের উপর। থ্যাংকস ফর ওয়াচিং।